প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে যে দুজন অতিথি রয়েছেন, দুজনেই সাংবাদিক, দীর্ঘদিন ধরে এই পেশায় রয়েছেন। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো মিডিয়া কেন্দ্রিক। এই মিডিয়ার বিষয়ে আলোচনা করার জন্যই আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা। রয়েছেন মাসুদ কামাল, খুব পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক। আমরা শুরুতেই আজিজ ভাইয়ের কাছে যাব। আজিজ ভাই, আপনারা দুজনেই এখানে রয়েছেন মিডিয়ার মানুষ, দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। এবারে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মিডিয়া কিন্তু একটা ভিলেন হিসেবে চিহ্নিত হয়েছে। মিডিয়ার প্রতি মানুষের ক্ষোভের মাত্রাটিও আপনারা লক্ষ্য করেছেন। প্রশ্ন হলো, মিডিয়া কেন এবং কিভাবে ভিলেন হলো? আমার এক্সপিরিয়েন্স থেকে, আমার কর্মস্থল শুরুর থেকে দুইটি তিনটে উদাহরণ দিয়ে আমি বক্তব্যটা শুরু করি। আমি অবজারভারে আমার কেরিয়ার মূলত শুরু। অবজারভারের মালিক ছিলেন হামিদুল হক চৌধুরী। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল। সারা বিশ্বে স্বাধীনতার সংগ্রামের বিরুদ্ধে তিনি ওপিনিয়ন তৈরি করার জন্য ঘুরে বেরিয়েছেন, কিন্তু অবজারভার স্বাধীনতার পক্ষে ছিল। সে কিন্তু এ ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করে নাই। পত্রিকার মতো চলেছে। এরপরে ডেইলি স্টারে গেছি। ডেইলি স্টারে আপনার লতিফুর রহমান এটার মালিক ছিলেন। আমি ডেইলি স্টারে 8 বছর থেকেছি, লতিফুর রহমানের চেহারা দেখিনি। এস এম আলী ছিলেন এডিটর, যিনি অবজারভারের থেকে ওখানে গেছেন। এস এম আলী সব কিছু করতেন। হয়তো মালিকের সাথে কথা হলো, ব্রডলি হয়তো একটা পলিসি তার কাছে দেওয়া ছিল। এখান থেকে টেলিগ্রাফে গিয়েছিলাম। মৌলানা মান্নান একটা পত্রিকা বের করলো। তখন ওই ইনকলাব ভবনটা মোদারের হোসেনের পয়সা দিয়ে করা হয়েছে বলে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এই বিল্ডিংটা বাজেয়াপ্ত করার চেষ্টা করে। তখন মৌলানা মান্নানের বিরুদ্ধে অনেক রকমের বিরুদ্ধে স্টেটমেন্ট আসতো, রাজাকার, খুনি। ইনকলাবের ফার্স্ট পেজে ছাপা হতো এবং তার পক্ষে একটা স্টেটমেন্ট আসতো, সেটাও ফার্স্ট পেজে পাশে ছাপা হতো। আপনি কি আমার বক্তব্য চাই, 3টে মালিক সম্পর্কে বললাম। এই মালিক কি এখন দেখাইতে পারবেন যে এমন কোনো মিডিয়া আছে, এমন কোনো পত্রিকা আছে, টেলিভিশন আছে যেখানে ওই মালিকের বিরুদ্ধে নিউজ ছাপা হতে পারে? এমনটি যদি হতো, অথবা মালিকের ইচ্ছার বাইরে হতে পারে। এখন ধরেন এই 3টা প্রতিষ্ঠানে মালিক নিয়োগ দিতেন না। এখন মালিক নিয়োগ দেন, মালিক প্রমোশন দেন, মালিক সম্পাদক হন, মালিক পলিসি নির্ধারণ করেন, মালিক চাকরি খান, মালিক প্রমোশন দেন। কিন্তু এই পত্রিকাগুলো তো তা দেখিনি। সাংবাদিকের চাকরি যেতে পারে এই ভাবনাটা কখনো কাজ করে নাই। সেই ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে। আপনি খেয়াল করে দেখেন, ডেইলি স্টারের থেকে একটা বয়সে তাকে রিটায়ার করে দেওয়া হয় সাংবাদিকদের, তিনি রিটায়ার করেন না। প্রথম আলোর থেকে সিনিয়র হলে রিটায়ার করায় দেন সাংবাদিকদের, সম্পাদক সাহেব কিন্তু রিটায়ার করেন না। তিনি কমিউনিস্ট পার্টির একতার সম্পাদক ছিলেন, পুরন ঢাকায় বসতেন। তিনি ইউনিয়নের চাঁদাটা দিতে পারতেন না। এখন এই 2 সম্পাদক কত কোটি টাকার মালিক একবার হিসাব করছেন? তিনি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা হস্তক্ষেপ করেন, এই 2 জন। তা আপনি যে এই যে মিডিয়ার কথা বলছেন, মিডিয়ার চরিত্র এক একটায় ওখানে কে বসে আছে, কে মালিক, কে সম্পাদক, তার উপরে নির্ধারণ হয়। এই যে মাসুদ কামাল ভাই আছেন, বলা হয় যে আমরা ছোটবেলায় পড়ছি যে সংবাদপত্র হচ্ছে মিডিয়া সমাজের দর্পণ। পত্রিকা দেখলেই বোঝা যায় একটা সমাজের কি চরিত্র, এটা বোঝা যায়। মিডিয়া হচ্ছে ওয়াচডগ, যেখানে অসঙ্গতি সেখানেই মিডিয়া রিপোর্ট করবে। কিন্তু এখন সেটা হয় না, এখন হয় না। আপনি খেয়াল করে দেখেন, এই জন্য একটা পত্রিকায় দেখে কোনো কনক্লুশন টানা যায় না। যখন এই যে ছাত্র জনতা বিপ্লব যখন সফল হলো, তখন প্রেস ক্লাবে বসে আছি, একজন বলল অমুক পত্রিকাটা এখন বের হবে। কবি যে কী দরকার, সব পত্রিকাই তো এক, এখন আর ওই পত্রিকার দরকার নেই, ওই পত্রিকা তো এরকমই হবে। তো সুতরাং আবার পরিস্থিতির সাথে মিডিয়ার পলিসি বদলায়। এখন দেখেন এখানে ব্ল্যাক মানি ঢুকে গেছে। এখন এই মিডিয়াকে আপনি যে প্রত্যাশাটা করেন যে মিডিয়া দেশ এবং জাতির পক্ষে কথা বলবে,
এটি তো মূল দর্শনটা হওয়া উচিত। এবং মিডিয়ার অসঙ্গতিগুলোকে তুলে ধরবে জাতি, দেশ এবং জাতির, অর্থাৎ দেশ এবং জাতির স্বার্থের বিরুদ্ধে যা ঘটবে তা তুলে ধরবে। এটা তো হচ্ছে না। কতগুলো মালিক আছে আপনি দেখবেন তার নিজের স্বার্থে তার মালিক পর্যায়ে। আমি একটা উদাহরণ দিই, বসুন্ধরা গ্রুপে অনেকগুলো টেলিভিশন মিডিয়া আছে না, ওখানে আপনার কয়েকটা ইউনিভার্সিটির জায়গা বিক্রি করছে, ওখানে ইউনিভার্সিটি হয়েছে, ইউনিভার্সিটি চলে, কিন্তু ওই ছাত্রদেরকে বেরোতে দেয় না, ক্যাম্পাস থেকে বেরোতে দেয় না। তখন ওদের সিকিউরিটির সাথে গোলমাল লাগছে। গোলমাল লাগলে ওই বসুন্ধরা গ্রুপের সবগুলো পত্রিকায় 3টে ছেলের ছবি ছাপা হয়েছে। তখন জেএমবি পাইলে মেরে ফেলে, গভর্নমেন্ট র্যাব ধরে মেরে ফেলে। 3টে ছেলে ছবি ছাপা হয়েছে, এরা জেএমবির লোক, এরা আন্দোলন করতেছে। এরপরে তারা আরও ফিউরিয়াস হয়ে গেল, ফিউরিয়াস হয়ে ওই বসুন্ধরার হেডকোয়ার্টারে আগুন দিয়ে দিল। তারপরে ওই ম্যানেজমেন্টের সাথে আপোষ হলো। এটা কি সাংবাদিকতা বলেন? এই জন্য আমি বলছি যে এই মিডিয়া যেটা ধরেন, এই অন্তর্বর্তীকালীন সরকার 6টা বিষয়ে কিন্তু সংস্কারের জন্য হাত দিয়েছে, কিন্তু মিডিয়াকে সংস্কার না করে তারা একটা প্রস্তাব দিয়েছেন যে মিডিয়া সংস্কার কমিটি হবে, কমিশন। এটা মিডিয়া, আমার জানা মতে মিডিয়া কমিশনও হতো, কিন্তু তারা রিস্ক নেয় নেই। কারণ কয়েকটা হাউস আছে, 1/11-এর সময়ও তাদের ভূমিকা ছিল, এখনও তাদের ভূমিকা আছে। সুতরাং মিডিয়া নড়বড়ে হতে পারে, মিডিয়া কিচ্ছু না, কোনো শক্তি না, আবার ভয় পায়। হ্যাঁ, সুতরাং এইটাকে কোনো লোকের নাম দেয় নেই। কিন্তু মিডিয়ার সংস্কার ছাড়া কোনো, এই যে ছাত্র জনতার যে আন্দোলনের, তার পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায় এইটাই, একটি মানবিক বাংলাদেশ, একটি আইনের শাসন, সুশাসন এবং বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। এইটা যদি তুলতে চায়, ঘুরতে চায়, এই মিডিয়াকে সংস্কার করা ছাড়া, মিডিয়াকে অর্থাৎ দেশ এবং জাতির স্বার্থে কথা বলবে, এর বাইরে ছাড়া সত্য কথা সাহস করে বলবে, এই জায়গায় যদি মিডিয়াকে না আনেন, তাহলে এই সংস্কার করা সম্ভব, কোনো কাজে আসবে না। আপনি দেখেন আরও কিছু পত্রিকা আছে ছোটোখাটো, আমরা বরাবর থেকেই দেখি, রাজনৈতিক দল পত্রিকা বের করে সরকারের আনুকূল্য ঠিকই নেয়, কিন্তু ওই রাজনৈতিক দলের কথার বাইরে কিছু করে না। তাহলে সে সরকারের আনুকূল্য পাবে কেন? পত্রিকার মর্যাদাই তাকে মুখপত্র হয়ে দাঁড়ায় আর কি, পত্রিকা না। মুখপত্র হলে সেটা মুখপত্র থাকবে, সেটা তো পত্রিকা হতে পারবে না। অথচ এই গ্লানিটা সাংবাদিক সমাজ মিডিয়ার কাছে আসে। এই জন্যে আমি বলছি যে মিডিয়াটা, যার যে পত্রিকা, যে যেখানে সম্পাদক, যার যা ক্ষমতা আছে সেভাবে চালাচ্ছে। মিডিয়ার মতো রোল প্লে করছে না, মিডিয়ার দায়িত্ব মিডিয়া পালন করছে না। এই কারণে আপনি দেখেন ওই বিডিআর, আমার এখনো মনে পড়ে, বিডিআরে বুম ধরে ধরে তাদেরকে প্রশ্ন করে করে আরো উত্তক্ত করে দেওয়া হতো। হ্যাঁ, উত্তক্ত করে দিয়ে আপনার প্রায় 70-72 জন মানুষ, তার ভিতরে 53 জন চৌকস সেনা কর্মকর্তা মারা গেছে। ভয়ঙ্কর ঘটনা। এটা মিডিয়ার অবদান আছে, কারণ মিডিয়া আইনের না, বাইরে মোটেই না। আপনি সবাই ধরবেন, মিডিয়াকে হিসাব নেবেন না। একটা সাংবাদিক কত বেতন পায়, কত টাকার মালিক হয়, তার হিসাব নেবেন না। সাংবাদিক অপকর্ম করলে তার বিচার করবেন না। অবশ্যই আইনের বাইরে মিডিয়ার কেউ থাকবে না, তিনি সাংবাদিক হোক। অনেক সাংবাদিক আছে বেতন পায় 10,000 টাকা, গাড়ি চালায়, ফ্ল্যাটের মালিক, কেমনে হইল? আবার অনেক অনেক সাংবাদিক আছে তারা শত কোটি করে। আমি তো প্রেস ক্লাবের রিসিপশনে দাঁড়ায় বলতে শুনেছি যে আমি 200 কোটি টাকার মালিক, আমার 300 কোটি টাকার টার্গেট। কেমনে হয় একজন সাংবাদিক? তার বিচার করবেন না? তার নাম তো এখন দৌড়ের মধ্যে নাই। প্রত্যেকটা শুরুতে আপনার এখানে যে বিনিয়োগকারী হবে, যিনি সম্পাদক হবেন, যিনি সাংবাদিক হবেন, সাংবাদিকদের রিক্রুটমেন্টেরও একটা পলিসি থাকতে হবে। আন্ডার ম্যাট্রিক থেকে শুরু করে পিএইচডি হোল্ডার সবাই সাংবাদিক হয়, এটা হতে পারবে। মিনিমাম বটম লাইন থাকতে হবে যে অন্তত ডিগ্রি পাস। পশ্চিমা দেশে ধরেন মালিক, সাংবাদিক ইউনিয়ন এবং সরকারের যেহেতু আনুকূল্য পেতে হয়, 3টে মিলে প্যানেল করে রাখে। টেলিভিশনের জন্য এই, পত্রিকার জন্য এই, আপনার যখন তা লাগে এখান থেকে লোক নেবে। এখন পত্রিকার রিক্রুটমেন্ট কোনো পলিসি নাই, সাংবাদিকের কোনো স্ট্যান্ডার্ড নাই। একই টেবিলের পাশে বসতেছে একজন পিএইচডি হোল্ডার, একটা আন্ডার ম্যাট্রিক, কাজ আউটপুট এক হবে?
একই ভিশন হবে, একই মিশন হবে, হবে না। এই জন্য বলছি যে এটাকে খুব রুথলেসলি হ্যান্ডেল করতে হবে। আমরা আজিজ ভাই আপনার কাছে আবার আসবো। মাসুদ কামাল ভাই, মিডিয়া হাউসগুলোর বড় বড় পদে থাকা ব্যক্তিরা সাংবাদিকতা বাদ দিয়ে হয়ে উঠেছিলেন দলদাস। আমাদের আজিজ ভাই বলেছেন যে মালিকদের যে অ্যাটিচিউড সেটা যদি সঠিক থাকে তাহলে হয়তো মিডিয়া সঠিক থাকতো, কিন্তু আমরা দেখেছি সাংবাদিকরা আগ বাড়িয়ে অনেক কিছু করেছেন। এরা দেশ এবং জনগণকে বাদ দিয়ে দল এবং দলের নেত্রীর প্রতি আনুগত্য দেখিয়েছেন। বিশেষ করে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আমরা এই বিষয়টি প্রত্যক্ষ করেছি, বারবার প্রত্যক্ষ করেছি। মানুষ হতবাক হয়েছে এই সমস্ত অবস্থা দেখে, নানা সমালোচনা হয়েছে, কিন্তু তারা কোনো কিছুর তোয়াক্কা করেন। অনেকেই আজিজ ভাই বলছিলেন 100 কোটি টাকার মালিক হয়েছেন। না, সহজ করে যদি আমরা বলি, কিছু সাংবাদিক দুর্নীতিবাজ এবং দুর্বিনীত হয়ে উঠেছিলেন। বাংলাদেশের এই ধূসর চেহারাটা সাংবাদিকদের মধ্যে কিভাবে মানে আসলো? এটা তো আজিজ ভাই কিন্তু যে কথাটা বলেছেন আজিজ ভাই, এর মধ্যেই কিন্তু এই কথাগুলো উত্তর আছে। বিষয়গুলো হলো কি, যে দেখেন প্রত্যেকটা প্রফেশনেরই না একটা নীতিমালা থাকে, প্রত্যেকটা প্রফেশনেরই একটা আপনার ধর্ম থাকে। একটা ধর্ম তো থাকবে, আগুনের ধর্ম পোড়ানো, পানির ধর্ম ভেজানো, একটা ধর্ম থাকবে না? সাংবাদিকেরও একটা ধর্ম আছে। যখন সেটা তার সেই ধর্মের বাইরে চলে যায়, ক্যারেক্টার যখন সে মানে আপনার হারাইয়া ফেলায়, তখন যে কোনো কিছু হতে পারে। তখন কোনো টাকা পয়সা কেন, সে ধর্ষকও হয়ে উঠতে পারে। এবং আমাদের অনেক সাংবাদিক লিডারের নামে এই ধরনের অভিযোগও আছে, আমরা এগুলি শুনেছি, এবং তারপরে তাকে পুরস্কৃত করা হয়েছে এরকমভাবে। তো এগুলি হয় কেন? যখন তার কোনো ধর্ম নাই, তখন যেটা করবো ওইটাই তার ধর্ম। হিসাবটা এখানেই। আপনি যে কথাটা বললেন যে সাংবাদিকদের মধ্যে একটা মানে যেন প্রবণতা কাজ করে যে কিভাবে আমি আরও ধনী হতে পারি। এটা কেন কাজ করে? এই কারণে কাজ করে যে তার সামনে সে উদাহরণটা কি দেখে, সে দেখতেছে তার সম্পাদক করতেছে, সে দেখতেছে তার যে মালিক সেও করতেছে। আমি আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। আমাদের সাংবাদিকদের একটা অ্যাক্রেডিটেশন কার্ড থাকে না? এই কার্ডের কাজটা কি ভাই? কাজটা হলো, এই কার্ড থাকলে আপনি সচিবালয়ে কোনো সংবাদ সংগ্রহের জন্য ওখানে অবাধে যেতে পারবেন। আপনি বাংলাদেশে ঢাকা থেকে বের হওয়া একটা পত্রিকা দেখাতে পারবেন যে পত্রিকার প্রথম কার্ডটা ওই পত্রিকার মালিকের নামে না। মানে প্রথম কার্ডটা তার নামে, প্রথম কার্ডটা তার নামে, আগের কার্ডটা তার নামে, প্রথম কার্ডটা মালিকের নামে থাকতে হবে। কেন? কারণ সচিবালয় তো ওনার সবচেয়ে বেশি কাজ। সচিবালয় তো ওনার সব। এখন আপনি এই রোগের চিকিৎসা কি? মানে মূল ঘটনাটা হলো যে মালিক পত্রিকাটা করেই তার ধান্দার জন্য, এবং সেই ধান্দাটাকে মানে আপনার নিষ্কণ্টক রাখার জন্য সে কিছু লোককে নিয়োগ দেয়। বড় মালিক হলে বড় টাকায় নিয়োগ দেয়, ছোট মালিক হলে ছোট টাকায় নিয়োগ দেয়, অথবা বিনা পয়সায় নিয়োগ দেয়, হাতে একটা কার্ড ধরাই দেয়, কার্ড নিয়ে এসে ঘুরে। তো এগুলো এখন এটা কিন্তু কেবল সাংবাদিকদের মধ্যে তা কিন্তু না। আমি কিন্তু অ্যাকচুয়ালি সাংবাদিকদের কথা বলছি না। কোন পেশায় নাই বলুন তো আপনি? কোন পেশায় নাই? ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি কোন পেশা বলবেন? ব্যবসা, কোথায় নাই? সবার জন্য তো শর্টকাট পদ্ধতি। এখন যদি বলেন সবাই কেন শর্টকাট পদ্ধতি খুঁজে, আরে আমার সরকারই তো শর্টকাট পদ্ধতি খুঁজে, রাজনীতিবিদরাও খুঁজে। এদেশে একটা প্রবাদ আছে না, যে যে দেশে রাজনীতি হলো সবচেয়ে লাভজনক ব্যবসা, সেই দেশের উন্নতি আশা করে কোনো লাভ নাই। তো আমাদের দেশে রাজনীতির চেয়ে লাভজনক আর কোনো ব্যবসা আছে? প্রত্যেকটা পেশায় যখন এইভাবে চলতে থাকে যে কীভাবে শর্টকাট পদ্ধতিতে আমি আরও টাকা ইনকাম করতে পারি, তখন আমাদের এইটাও একটা পেশা, সাংবাদিকতা। এখানে এটাই থাকবে, অস্বাভাবিক কিছু না। কিন্তু তারপরেও আমি বলি একটা কথা, দেখেন এই যে আপনি প্রথমে বলেন না যে সংবাদপত্রকে এই আন্দোলনের সময় মিডিয়াকে ভিলেন হিসেবে দেখানো হয়েছে, আমি কিন্তু বলবো এটা মিডিয়ার প্রতি অবিচার করা হয়েছে। অবিচার করা হয়েছে কিভাবে? আপনি ধরেন এই আন্দোলনের কথা যদি আমি ধরি, এই যে আপনার 5ই আগস্টে যে আন্দোলন, অথবা 36 দিনের যে আন্দোলন, জুলাই আন্দোলন, যেভাবে আপনাকে অভিহিত করেন না কেন, আপনি দেখাতে পারবেন যে এই আন্দোলনে একজন সচিব এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন অথবা প্রকাশ্যে সমর্থন দিয়েছেন? পারবেন? পারবেন না। আপনি দেখাতে পারবেন একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ প্রশাসন থেকে কেউ একজন এখানে আসছিল, একজন র্যাবের কেউ, একজন আইন শৃঙ্খলা বিভাগের কেউ দেখাতে পারবেন? পারবেন না। কিন্তু সাংবাদিকদের মধ্যে আমি কমপক্ষে আপনাকে 20 জন দেখাতে পারবো যারা এই আন্দোলনের সঙ্গে প্রকাশ্যে ছিল।
আপনি শিক্ষকদের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, সেখানেই বা আপনি কয়জন দেখাতে পারবেন? তো পারবেন না ভাই। তো তাদেরকে ভিলেন না বলে আপনি মিডিয়াকে যদি ভিলেন বলে ফেলান, তাহলে আপনি মিডিয়ার লোক বলে আত্মসমালোচনায় আমরা বেশি। মাসুদ ভাই, এখানে একটা বিষয় একটু ক্লারিফাই করা দরকার বোধ হয়। সেটি হলো 8-10টা পেশা মিডিয়ার সাথে মানুষ মেলায় না, একটু আলাদা করে দেখে। কিছু কিছু বলা হয়ে থাকে চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের, বলা থাকে জাতির বিবেক। আসলে এই যে টার্মগুলো রয়েছে, এই কারণে সম্ভবত তারা যেটা আশা করেছে হয়েছে উল্টোটা। হ্যাঁ, ঠিক আছে, মিডিয়ার কাছে মানুষের প্রত্যাশাটা বেশি, এই জন্যই হয়েছে। এই জন্য মিডিয়াকে আমাদের সবসময় এক ধরনের মানে আপনার জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হয়। যত মামলা হয়েছে মিডিয়ার যত কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, তত তো পুলিশের বিরুদ্ধে মামলা হয় নাই। রাইট। অথচ আমরা বলি যে হুকুমের আসামি শেখ হাসিনা, হুকুমের আসামি এই স্বরাষ্ট্রমন্ত্রী, সাংবাদিককে লিখে লেখে নাকি পুলিশের মাথা গরম করে দিচ্ছে, এই জন্য সে ওই গরম থামাইতে গুলি করছে। সব মানলাম ভাই, গুলিটা কে করছে? যে গুলি করছে তাকে আসামি করবেন না আপনি? সে কই? তো আমরা কিন্তু মিডিয়াকে শাস্তি, আমি বলছি না যে এই জন্য মিডিয়াকে শাস্তি দেওয়া যাবে না, মিডিয়ার সমালোচনা করা যাবে না, আমি তা বলছি না। আমি বলছি যে রাষ্ট্র যখন মানে তার সরকারের যখন প্রত্যেকটা লোক, প্রত্যেকটা সেক্টর এভাবে করাপ্ট হয়ে যায়, তখন তার মধ্যে থেকে আপনি মিডিয়াকে নিষ্কলুষ রাখবেন, মিডিয়া পুতপবিত্র থাকবে। হ্যাঁ, নর্দমার মধ্যে দাঁড়ায় আমি বলবো আমার ওজন নষ্ট হয় নাই, এটা হয় না রে ভাই। মাসুদ ভাই, আমরা আরেকটা প্রশ্ন আপনার সাথে করি, তারপর আমরা আজিজ ভাইয়ের কাছে যাব। জি, আমরা এর আগেও একটি অনুষ্ঠানে বলেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে এই কয়েকটি অভাবনীয় ঘটনা ঘটেছে, যেটা বিশ্বের কোথাও ঘটেনি। যেমন প্রধান বিচারপতি পালিয়ে যান, সাংবাদিকরা পালিয়ে যান, এমনকি জাতীয় মসজিদের খতিবও পালিয়ে গিয়েছেন। এই যে জনরোষের বয়ে পালিয়ে যান সাংবাদিকরা, সীমান্ত দিয়ে পালিয়ে যেতে ফেরত আসেন, আবার ধরাও পড়েন। হ্যাঁ, এটা হলো কি জানেন, এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট একটা। এরা কেন পালায় যান? পালায় যান এই কারণে এদের আত্মপলব্ধির খুব প্রখর, টনটনা। তারা নিজেরাই বুঝতে পারেন যে আমি এমন এমন কাজ করেছি যে কাজগুলির জন্য আমি এক নম্বর হলো কোনো জবাব দিতে পারবো না, অথবা আমি এমন এমন কাজ করেছি মানুষ আমার উপর ক্ষুব্ধ হয়ে গেছে। এটা তারা কিন্তু বুঝতে পান, বুঝতে পেরেই তারা হিসাব করেন আমার মধ্যে থাকাটা নিরাপদ হবে না। তা নাহলে আপনি বলেন দুইজন সম্পাদক তো, তাই না? একজন সিইও বলেন, একজন সম্পাদক বলেন। সম্পাদক তো ভাই একটা বিরাট পদ। তো এই সম্পাদকের আর অন্য সব বাদ দেন, তাদের মধ্যে কি এই চিন্তাটা কাজ করে নাই যে আমি যে ধোবাউড়া দিয়ে বেরোতে চাচ্ছি, ওখানে তো ইমিগ্রেশনের ব্যবস্থা নাই, ওখানে তো পাসপোর্ট দেখার কেউ নাই, তার মানে ওই যাওয়াটা হলো অবৈধ। অন্যটার সমস্ত অপরাধ বাদ দেন, ওইভাবে মানে পলানোর প্রচেষ্টারই তো এক ধরনের অপরাধ। কিন্তু ওনারা সম্পাদক হয়ে সেই অপরাধ তো করেছেন না। যখন সরকার ছিল তখন তাদের মুখে তো নীতি নৈতিকতা কথা কম শুই নাই। তো এই জায়গাটাতে সমস্যা। আমি আপনাকে একটা কথা বলি ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আজিজ ভাই সিনিয়র মানুষ, উনিও এই প্রশ্নটা এটা ভাববেন আমি আশা করি। সেটা হলো বিদেশে দেখবেন প্রত্যেকটা জায়গায় না সমাজে একজন আইডল থাকে, যে আমি তার মতো হতে চাই, আমি আমার বাচ্চাকে বলবো যে তুমি এর মতো হও। আমাদের সমাজে না আইডল নেই এখন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, কোনো ক্ষেত্রেই নাই। এবং সাংবাদিকতার ক্ষেত্রে নাই। আজিজ ভাই বলতে পারবেন যে আমার মনে করেন আমার বাচ্চাটা আসছে, আমার ছোট বাচ্চা, আমার হয়তো জাস্ট ইউনিভার্সিটি পাস করছে, সে সাংবাদিক হতে চায়। আমি তাকে পাঠালাম আজিজ ভাই কাছে, আজিজ ভাইকে আমি খুব পছন্দ করি, সিনিয়র মানুষ, বললাম আজিজ ভাইকে থেকে বলতে পারবে যে বাবা তুমি ওর মতো হও। কবরের থেকে বার করবো, এসএম আলীর মতো হও, এস এম আলী কি সালাম জিনিস? সাহেবের মতো হও। ওটা এগুলো কি মরে জিনিস? গেছে, ওটা সে বুঝবে না। তারা জীবিত কারো কথা কইতে পারবে বলতে না, পারবেন মৃত না। ব্যক্তির বই। তো আমরা কোনো আইডল রাখি নাই, কেউ হইতেও চায় না আইডল। মানে আইডল হইতে গেলে যতটুকু ত্যাগ করতে হবে ওইটুকু করার ধৈর্য নাই। তো এসএমএলের কি এত প্রপার্টি ছিল না তো। তো এখন আমরা যদি কোনো আইডলই আমার সামনে না থাকে, তাহলে আমি কার মতো হইতে বলবো? সে কার মতো হবে? আমি কি বলবো তুমি শ্যামল দত্তের মতো হও? আমি কি বলবো তুমি মুজাম্মেল বাবুর মতো হও? এটা আমি বলতে পারবো না তো। তাহলে আমি কার মতো হইতে বলবো? নাকি নঈম নিজাম মতো হইতে বলবো যে তুমি নঈম নিজাম হও, তোমার মাস্টার ডিগ্রি পাস করতে হবে না, বড় সাংবাদিক হয়ে যাবা, এরকম এটা বলবো কিভাবে? তো এই জায়গাগুলো যখন নাকি কোনো লক্ষ্য না থাকে, আপনি একটা দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, ফার্স্ট উঠায় আপনার মানে কোন জায়গাটা টাচ করলে পরে আপনার ফার্স্ট হবেন, এই জায়গাটাই তো আপনার নাই। সে দৌড়াবো কোন দিকে লক্ষ্য করে? দৌড়ানো জায়গা তো নাই। যে কারণে এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে রে ভাই। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
আসছে অভিমত। চোখ রাখুন বিটিভির পর্দায়। স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজিজ ভাই, আমরা মিডিয়ার সমালোচনা করছি, মিডিয়ার হাউসগুলি নিয়ে সমালোচনা করছি, মালিকদের সমালোচনা করছি। একটা পক্ষেই সবগুলি মিডিয়া ছিল, আপনি জানেন, কিন্তু বিরোধী পক্ষের কোনো মিডিয়া ছিল না এবং এখনও নেই, ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না। ফলে কি হয়েছে? ফলে মিডিয়াতে এক ধরনের বয়ান সবসময় প্রচারিত হচ্ছে। দেখেন, আমি পুরোটাই সমালোচনাই করছি, আমি পক্ষে এক বাক্যে কথা বলি। দেখেন, মিডিয়ারা নিজেরা প্রতিযোগিতায় টিকে থাকতে কোনো নিউজ কিন্তু মিস করে নাই। এটা তাদের দায়িত্ব। এটাই না পান আর একটাই পেয়েছেন, আরেকটা না পান আর একটা পেয়েছেন, এবং দু একটা টেলিভিশন কিন্তু অনেক উপরে চলে গেছে এবং টেলিভিশন নিউজ দেখলে এখন ওই টেলিভিশন খোলে। আমি নাম বলছি না, এটা জানেন আপনি। কয়েকটা টেলিভিশন কিন্তু দাঁড়ায়ও গেছে, ভালো মতো দাঁড়ায় গেছে, রেটিংয়ে ফার্স্ট হয়ে গেছে এবং পৃথিবীর রেটিংয়ে চলে গেছে বাংলাদেশের টেলিভিশন, এমনও হয়ে গেছে এই এই ছাত্র জনতাদের মুভমেন্টের সময়। এক, আর বিরোধী দলের মিডিয়া নাই, অফিসিয়ালি যদি বলেন মিডিয়া কারো পার্টির দরকার কি? মিডিয়া তো মিডিয়ার ভূমিকা পালন করবে, মিডিয়া যার নিউজ থাকবে তাকেই দিবে। এখন মিডিয়া তো সবারই পত্রিকা আছে, জামাত ইসলামের পত্রিকা আছে না, সবই তো চলে, ওইটা চলে না কে? বিএনপির একটা পত্রিকা আছে না, হেঁটে চলে না কে? এর সমালোচনা করতে গেলে আমি কিন্তু আবার তীরের মধ্যে পড়ব। অর্থাৎ মিডিয়া হচ্ছে সবার কাছে বঞ্চিত, আর যারা ব্যবসা বাণিজ্য স্বার্থ, এই যে আপনার মাসুদ কামাল ভাই বললো আর কি, মিডিয়া যারা বার করে তারা একটা মিডিয়ার থেকে প্রফিট না, তার অন্য উদ্দেশ্যে বের করে, অন্য উদ্দেশ্যে, হয় ব্যবসায়ী স্বার্থ, ভিপি হওয়ার স্বার্থ, বাড়তি ব্যবসা আর্ন করার স্বার্থ ইত্যাদি নানাকারে, অথবা একটু বিপদে যাতে না পড়তে হয়, অন্যকে বিপদে ফেলা যায় দুই কলম লেখে, যেমন বেনজির। হ্যাঁ, আপনি কালের কণ্ঠ কি সবচেয়ে বড় পত্রিকা? রিপোর্ট এক পেজ ছাপিয়ে দিয়েছে, বাস বেনজিরের অবস্থা খারাপ। এখন বেনজিরের দেখা দেখি সবার অবস্থা দুর্নীতি বেরোন শুরু হয়েছে কিন্তু ওইখান থেকে। কিন্তু ওই যে নিউজটা বেরোইছে ওটা কিন্তু বেনজিরের দুর্নীতির জন্য কিন্তু নিউজটা শুরু হয় নাই, শুরু হয়েছে দুইটা হাউজের দ্বন্দ্বের ফলে। বেনজির সাহেব অমুক হাউস থেকে অমুক হাউসের পক্ষে গেছে, তার বিরুদ্ধে জানা ছিল, ফাঁস করে দিছে। অর্থাৎ এটা কিন্তু তাদের ব্যবসার দ্বন্দ্বের অংশ হিসেবে নিউজ আসছে। বেনজির দুর্নীতি করছে সেজন্য খবর হয় নাই। তো এইটাই হলো দুঃখজনক। এই জন্যই বলছি যে মিডিয়ার সংস্কারটা অত্যন্ত গভীরতর সংস্কার দরকার, যেটা কিন্তু কোনো এই দেশটা যদি সেই আগের, অর্থাৎ মানুষের যে মনোজগতের যে পরিবর্তন ঘটে গেছে, এইটার সংস্কার যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনি মিডিয়া সংস্কার করতে আমার ধারণা ব্যর্থ হবেন। সব কালো টাকা, ভেস্টেড ইন্টারেস্ট, সুবিধাবাদী, বাটপার যত এই মিডিয়ার ভিতরে ঢুকছে এবং সাংবাদিকরা আমরা তাই হয়ে গেছি। মাসুদ ভাই, আপনার কাছে আবার আসি। সেটা হলো এই যে ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা যাকে বলছি দ্বিতীয় স্বাধীনতা অর্জন, এই সময় মিডিয়ার ভূমিকাগুলি কী ছিল? সবার প্রত্যাশা ছিল যে তারা এই শহীদদের গল্প তুলে ধরবে, নির্যাতিতদের গল্প তুলে ধরবে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেগুলো হচ্ছে না। কিংবা পতিত সরকারের দুর্নীতির কথাগুলো তুলে ধরবে, সেগুলো কিন্তু সব মিডিয়া ভূমিকা রাখছে না। বরং যেটা আপনি বলতে চাচ্ছেন যে সব মিডিয়া এখন আচ্ছা, আমি এখনকার কথা বলতেছি। এখন উচিত ছিল যে এই পতিত সরকার যে পাহাড় সমান দুর্নীতি, সেগুলো সামনে আনা মানুষের সামনে। এখন প্রশ্ন হলো যেটা বরঞ্চ উল্টো দেখা যাচ্ছে, যে বিরোধীদের কিছু বিষয় বেশি সামনে আনছে, যেটা অন্যদেরও আনা উচিত ছিল। আমি বলছি না যে এটা আনা উচিত না, এটাও আসুক, অসুবিধা নেই, কিন্তু একটা জিনিস টোটাল বাদ দিয়ে নতুন একটা জিনিস আনার চেষ্টা করছে। হঠাৎ করে মিডিয়া এই ধরনের একটা পদক্ষেপ নিল কেন? না, এটা কিন্তু ঠিকই আছে। আমি এটাকে বরং আমি সমর্থন করি কেন? দেখেন, যখন আন্দোলনের চলছিল তখন বরং আমি মিডিয়ার ভূমিকাকে সমালোচনা করতে পারি যে তখনকার মিডিয়ার ভূমিকাটা প্রত্যাশিত ছিল না।
মিডিয়া কিন্তু আন্দোলনের পক্ষে খুব ওপেনলি বলতে পারতো না, যা ঘটনা ঘটতো সেটাই বলতো। কেন পারতো না? তখন পারতো না হলো ওই সময় সরকারের কারণে পারতো না, ওই সরকার করতে দিত না। ওই সরকার মিডিয়াকে নিয়ন্ত্রণ করার অনেকগুলি টুলস তার কাছে ছিল। সবচেয়ে বড় টুল ছিল বিজ্ঞাপন। সে বিজ্ঞাপন দিয়ে আটকাই দিত। আমি ওই প্রসঙ্গে একটু পরে আসতেছি। আবার এই সময় কি হয়েছে, এই সময় কিন্তু বিজ্ঞাপনটা আছে, কিন্তু এই সময়ে সরকারের নিয়ন্ত্রণটা অতটা নাই। এই সময় আমি মনে করি এই সরকার নিয়ন্ত্রণই করছে না, এই সরকারের আমলে কোনো মিডিয়ার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নাই, এবং তারা করার চেষ্টাও করছে না, কোনো নিয়ন্ত্রণ করতেছে না। তো এখন কি হয়েছে, এখন যে যার মতো করতেছে। এখন যে যার মতো করতেছে কিভাবে? প্রত্যেকটা মিডিয়া মালিক, প্রত্যেকটা, আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা দুইটা মানে বাদ ব্যতিক্রম নাই কোনো, প্রত্যেকটা মিডিয়া মালিক কম আর বেশি আগের সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছে, প্রত্যেকটা। এবং সুবিধা বলতে আমি বলতে চাচ্ছি যে আনডিউ সুবিধা পেয়েছে, অনৈতিক সুবিধা পেয়েছে তারা। কেউ কম পেয়েছে, কেউ বেশি পেয়েছে। তো ওই সরকারের দুর্নীতির খবর যদি সে উঠানো শুরু করে, রাইট রাইট, তাহলে কি হবে? তার নামটা এসে যাবে। সে হয়তো এখন তুলবে, সে হয়তো আজিজ ভাই, আমি আমাকে দায়িত্ব দিলেন, আমি ওই সরকারের কাছে আজিজ ভাই কি কি সুবিধা পাইছে আমি কই দিলাম। আজিজ ভাইকে, বাবা মাসুদ কামাল তুমি আমারটা তুলছো, তোমার খবর কে কে কবো? তো আজিজ ভাইকে আমারটা উঠাই দিল। তো এই জন্য এই ঝামেলায় কেউ যাচ্ছে না, সুবিধা পায় নাই। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনাকে ভাই, একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। প্রত্যেকটা পত্রিকা সরকারের কাছ থেকে বিজ্ঞাপন পাইতো না? সেই বিজ্ঞাপনটা কিসের ভিত্তিতে পাইতো? তার সার্কুলেশনের ভিত্তিতে। 1-1.5 লাখের উপরে হলে পরেই মোটামুটি আর মানে অষ্টম ওয়েজবোর্ড দেয়, তাহলে সে প্রতি ইঞ্চি 900 টাকা পায়, 900 টাকা পাবে। এবং এই হিসেবে দেখা যায় তো দেশের কমপক্ষে 100টা পত্রিকা আছে যারা নাকি অষ্টম ওয়েজবোর্ড দেয়, এবং তার সার্কুলেশন 150-এর উপরে, 1,50,000-এর উপরে, এবং 900 টাকা পায়। আসলে 1.5 লাখ সার্কুলেশন আছে বাংলাদেশে, এরকম পত্রিকার সংখ্যায় আপনি এই 5 আঙ্গুলে গুণে শেষ করতে পারবেন না? বোধ আরো কম হবে, আরো কম হবে। 5 আঙ্গুল মানে এক এক আঙ্গুলে 4 টাকার পত্রিকা, 1 2 3 ওইটা বোধ বলা যাবে না, ওইটা বলা যাবে না, আরো কম। আচ্ছা, 5টাও হবে না, চায় না। তো তাহলে বাকি কি করে? বাকি মিথ্যা কথা বলে। এই মিথ্যাটা কি সরকার বুঝে না? বুঝেও দেয়। তাও দেয় কেন তাহলে? এই যে বিজ্ঞাপনগুলো দিচ্ছে 900 টাকা, এই টাকাটা কার? সরকারের বাপের টাকা না আমার টাকা? আমার টাকা, জনগণের টাকা, আমার টাকা সে দিচ্ছে। তো এটা দিচ্ছে কি কারণে দিচ্ছে? এটা হলো উৎকোচ দিচ্ছে, ঘুষ দিচ্ছে, যে আমি তোমাকে দিচ্ছি, তুমি কিছু বলো না, আমার চুপচাপ করো। আর কি করতেন ওনার বাবা, এই ভদ্রমহিলার বাবা 4টা পত্রিকা রাখছিল, এবং এইটা সারা জীবন আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে। 4টা পত্রিকা রেখে বাদ বাকি সব বন্ধ করে দিয়েছিল। উনি ফর্মুলা করছে, আমি 4টা না, আমি একটাও রাখবো না, তাও কেউ কিছু বলবে না। এবং উনি কিন্তু তাই করছিল, একটাও ছিল না, বাংলাদেশের কোনো পত্রিকাই ছিল না, সব পত্রিকা তার কথা প্রত্যেকটা পত্রিকাকে বলতে হইতো, তার কথা প্রত্যেকটা টেলিভিশনকে বলতে হইতো। সে যখন ভাষণ দেবে, প্রত্যেকটা বেসরকারি টেলিভিশন, যেটা কি ওই একটা ব্যবসায়ী শ্রেণী অথবা কেউ নিজের টাকায় করছে, নিজের টাকায় বেতন দেয়, প্রত্যেকটা টেলিভিশনকে ওনার বক্তৃতা লাইভ দেখাতে হইতো। পৃথিবীর আর একটা দেশ দেখান যেখানে এই কাজটা করতে হয়। আপনি বলবেন যে উত্তর কোরিয়া, বলবেন চীন, না চীনে বেসরকারি টিভি করে না, চীনে রাষ্ট্রীয় টেলিভিশন বলে। হ্যাঁ, এখানে বেসরকারি টেলিভিশন। তার মানে উনি দেশে কোনো মিডিয়াই রাখেন নাই। ওই আমার বাপ করছিল 4টা, তোমরা আমার বাপরে গালাগালি করো, আমি করবো একটাও রাখবো না, তাও সবাই আমার প্রশংসা করবা। প্রশংসা যে করবে এটা প্রমাণ করার জন্য আবার ওইগুলি ডেকে নিয়ে যেত, এই তোমরা সবাই মিলে আসো, আমার প্রশংসার একটা প্রতিযোগিতা হবে, সবাই মিলে কম্পিটিশন দাও যে কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। ওইটা করে খুব একটা লাভ হতো না, কারণ ওই ফার্স্ট সেকেন্ড 4-5 জনই হতো। ওই নঈম নিজাম, ওই মোজাম্মেল বাবু, ওই শ্যামল দত্ত আর নাইমুল ইসলাম খান তো এতই ফার্স্ট হয়ে গেছে, তাহলে তো উল্টা জায়গায় নিয়ে অনেক খাড়া করে দিছে, তুমি এখন আমার এই চাকরি করো। তো এই যে বিষয়গুলো হতো, এটা করে উনি কিন্তু এখানে না কেবল সারা দেশে এটা করছে, সারা দেশে ছড়াই দিচ্ছে। কিন্তু আপনি একটা উপজেলায় যান, আপনি বাংলাদেশের এমন একটা উপজেলা পাবেন না যেখানে কমপক্ষে 50 জন সাংবাদিক নাই, পাবেন না আপনি। 50 জন সাংবাদিক, 3টা প্রেস ক্লাব। আজিজ ভাই, একটা বিষয় যেটা হয়েছে সেটা হলো যে এটা ঠিক, আমাদের বিশ্বাস করতেই হবে। আপনারা টক শোতে যান, আপনাদের সঙ্গে পতিত সরকারের সমর্থক অনেক লোকজন থাকতেন, এদের কথাবার্তা এই হামলা, এই আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কথা ওনারা স্পষ্ট করেই বলেছেন। এখন কিছু মামলা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে,
আপনারা জানেন যে সম্পাদকদের দুটো সংগঠন রয়েছে, একটি হলো সম্পাদক পরিষদ আর একটা হলো এডিটর্স গিল্ড। এডিটর্স গিল্ড মূলত পতিত স্বৈরাচারের অঙ্গ সংগঠন ছিল, আমরা না ওটা বাদ রাখলাম। এখন প্রশ্ন হলো যেটা, সেটা হলো যে সম্পাদক পরিষদ দুটো বিবৃতি দিয়েছেন সাম্প্রতিককালে। তাদের বিবৃতির মূল কথা হলো সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের মামলাটা ঠিক নয়, এটা মিডিয়াতে একটা ভয়ের পরিবেশ তৈরি হবে এবং এই সরকার প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু তারা একটা জিনিস কিন্তু এড়িয়ে যাচ্ছেন, সেটি কোনটা? সেটি হলো যে যারা এই উস্কানিদাতা এদের কি হবে, এই কথাটা কিন্তু তাদের বিবৃতি আমি লক্ষ্য করিনি। এই বিষয়ে আপনার মতামত কি? দেখেন, আমি কিন্তু আগেই বলেছি সাংবাদিকরা এই সমাজেরই মানুষ। সাংবাদিক, আমি বলবো যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের আপনার যুক্তি আমি দিতে পারবো কেন মামলা হতে পারে। ধরেন এই যে আপনি বললেন টকশোতে গেছি, উপস্থাপক আওয়ামী লীগের সমর্থক দুইজন, আমি গেলে মাসুদ কামাল ভাইও তাই গেছে, আমিও তাই গেছি, একজন সমুদ্রে নেমে সাঁতরা পারতে হতো। আর আগে অনেক আগেই কানে কানে কয়ে দেওয়া উচিত ছিল, যাই করেন বঙ্গবন্ধু পরিবারটা একটু দেখেন আজিজ ভাই, তারপর বলার কি থাকে। এখন তো বঙ্গবন্ধু পরিবার সব চুরি করে লয়ে গেছে দেখা যেতেছে, এবং পৃথিবীতে সবচাইতে শান্তিপ্রিয়ভাবে টাকা পাচার করছে শেখ রেহানা, খুব শান্তিপ্রিয়, একদম নির্বোধভাবে, কোনো আলোচনা নাই, হাওয়া নাই, কিচ্ছু নাই। আবার সবচেয়ে দুর্ভাগ্য হলো একটা, ধরেন আমার বাপ আওয়ামী লীগ করছে, হয়তো তার কথার কথা তার বাপ আওয়ামী লীগ করছে, তার পোলা আওয়ামী লীগ করে, তার নাতি আওয়ামী লীগ করে। এত বড় একটা সংগঠন, সেই সংগঠনে আপনার এই পলাতক প্রধানমন্ত্রীর বাপ যখন মারা গেল, সিঁড়ির নিচে 2 দিন পরে রইল, একজন আওয়ামী লীগের পাওয়া গেল না। আর উনি যখন পালালেন তখন ওনার ফ্যামিলির কেউ কিন্তু নিরাপদ নেই, অনিরাপদ নেই, সবাই পাশা চলে গেছে, ওনার মতো আগেই ভাগাই দিছে। দলের লোকেরা বিপদে রয়েছে, দলের লোক সব আরো বিপদে পড়ছে। কি পরেই একটা ছিল, ওই যে ফরেন ট্যুর ছিল, একই তো বোয়িং ভাড়া করে, বোয়িং ভাড়াকে একই চেহারা বারবার বিদেশে উনি একটা নিয়ে যায়। এক ট্যুরে শেখ রেহানার ছেলে তার বউয়ের নিয়ে সমস্যা হয়েছে, এটা দেখার জন্য পুরো প্লেন নিয়ে তার ওইখানে গেছে, দেখবে অন্য দেশে চলে গেছে। এরাই এসে আবার প্রেস কনফারেন্সে বসে শ্রুতি কইছে, খালি কইতো এখানে এই দেখা করছে, কি ফ্ল্যাটারিং, কি ফ্ল্যাটারিং। তো আমার বক্তব্য হচ্ছে যে এই আওয়ামী লীগ আপনি দেখেন যে এমনভাবে বিধ্বস্ত হয়েছে, এত দুর্নীতি, এটা যার বিরুদ্ধে কল্পনা করিনি হেও দুর্নীতি। ধরেন 71-এর স্বামী স্ত্রী 2 সাংবাদিক, আমি কিন্তু 29টা ফ্ল্যাট আছে কল্পনা করি নেই। অথচ যাদেরকে দুর্নীতি জানি, তাহলে কত ফ্ল্যাট আছে, শতখানের নিচে নাই, অর্থাৎ তারা 1000 কোটি টাকার মালিক আছে। তো এগুলো তো এখনো দরাচর বাইরে আছে। আমার বক্তব্য হচ্ছে যে সাংবাদিক যিনি দুর্নীতি করে তিনি দুর্নীতিবাজ, যিনি সন্ত্রাস করবে সেই সন্ত্রাসী। একদম সাধারণ লোকের যেভাবে বিচার হবে তারও সেভাবে বিচার হওয়া উচিত। আমার বক্তব্য হচ্ছে সাংবাদিকতার দর্শন যে বিশ্বাস করে না সে দুষ্কৃতিকারী, সে সমাজের শত্রু, তার বিচার অবশ্যই হওয়া উচিত। মাসুদ ভাই, জি, এই যে সম্পাদক পরিষদের বিবৃতিটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দুবার ওনারা যে বিবৃতি দিয়েছেন, এই বিষয়ে আপনার একটা মতামত জানতে চাচ্ছি। না, তারা একটা বিবৃতি যেটা দিয়েছেন সেটা দিয়েছেন যে আসলেও এটাও ঠিক। আবার দেখেন যে এখন এটা আজিজ ভাই একটু আগে আমাদেরকে বলতেছিলেন যে আইন যেগুলো আছে এখন আমাদের আইন তো তারা করছিল এই বিবেচনায় যে তাদের তো আর বিরোধী দলে যাইতে হবে না, সারা জীবন ক্ষমতা, সারা জীবন তারা ক্ষমতা থাকবে, সমস্ত আইন প্রয়োগ করবে। এখন সমর্থন করলে অনেক অসুবিধা, যদি কেউ সমর্থন করে, হ্যাঁ পুরা সমস্যা, হ্যাঁ পুরা সমস্যা। ওইভাবে ধরলে কিন্তু সবাই অপরাধী আসে, তাহলে ঠিকই আছে, আইন ঠিক আছে। বাট এটা আমার কাছেও মনে হয় যে অনেক জায়গায় কিন্তু একটা মানে আপনার ঢালাও মামলা হচ্ছে, এবং ঢালাও মামলায় যে কথা আমি শুরুতেও বলেছি, ঢালাও মামলা যেভাবে সাংবাদিকদের বিরুদ্ধে হচ্ছে, এইভাবে তো আমলাদের বিরুদ্ধে হচ্ছে না।
আমলাদের বিরুদ্ধে হচ্ছে না কেন? এদের চেহারাটা মানুষ তো কম দেখেছে তো, এখন এটাই আমার এটা একটা কারণ বক্তব্য হতে পারে। যে আমলাদের বিরুদ্ধে হচ্ছে কেন? দেখেন, আমাকে ওই দিন একদিন বলতেছিল যে শেখ হাসিনা গণভবনে নাই, কিন্তু শেখ হাসিনা তো সচিবালয়ে আছে। শেখ হাসিনা সচিবালয়ে আছে। নট অনলি দ্যাট, শেখ হাসিনা পিএমএ যে অফিসটা, প্রাইম মিনিস্টার অফিস, সেই অফিসে শেখ হাসিনার আমলে যারা ছিল অকর্মরত, তাদের 90% এখনো ওই একই পদে বহাল তবিয়তে আছে। তাহলে শেখ হাসিনার অফিসে যারা কর্মকর্তা, তারাই তো ইউনুসকে চালাচ্ছে, তারাই চালাচ্ছে। তাহলে শেখ হাসিনা যদি গুলির অর্ডার দিয়ে থাকে, তাহলে তাদের কর্মকর্তা যারা তার সঙ্গে ছিল তাদেরও দায় আছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না তো। কাজে এখানে যদি সম্পাদক পরিষদ ওই ধরনের একটা বিবৃতি দেয়, আমি মনে করি বিবৃতিটা আমলে নেওয়া উচিত। আমি বলছি না বিবৃতির প্রত্যেকটা অক্ষর সত্য মানতে হবে, বিবৃতিটা আমলে নেওয়া উচিত। কারণ এই আন্দোলনে কারা কারা বিরোধী পক্ষ ছিল, কারা কারা তাদের পক্ষ ছিল, এটার জন্য কিন্তু আপনার বিশেষ কোনো গবেষণা দরকার নাই, একেবারে টাটকা এটা এবং সবাই স্পষ্ট। জানে, হাতের কাছে আছে। তো তাদেরকে ধরেন এভাবে, তাদেরকে ধরেন। মাঝখান থেকে হয়েছে কি যে এই ভিলেন বানাই দিছি আমরা। আমরা হয়েছে কি, আমাদের মধ্যে আত্মসমালোচনাটা হয়, এটা একটা পজিটিভ দিক, যে আমাদের আত্মসমালোচনা করার সৎ সাহসটা আছে। আমি আপনাকে আগেও বলেছি, এখনো আবার বলি জিনিসটা, যে দেখেন, একটা স্বৈরাচারী সরকারের আমলাতন্ত্র এবং প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না। পৃথিবীর কোথাও পারে নাই, আমাদের দেশেও পারে নাই, 71 সালেও পারে নাই। 71 সালে সে ভুলটা করছিল, 3.5 বছরের মাথায় নিজের জীবন দিয়ে সেই ভুলটাকে শুধাইতে পারে নাই, তো ওই ভুলের শিকার হইতে হয়েছে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি। আপনারা বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন 13 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সিনিয়র সাংবাদিক, এম এ আজিজ এবং মাসুদ কামাল। আমরা এখন আজিজ ভাইয়ের কাছে যাব। আজিজ ভাই, এই সাংবাদিকদের নিয়ে আমরা নানান সমালোচনা করলাম, মিডিয়া হাউসগুলো নিয়ে আমরা সমালোচনা করলাম। অনেকেই বলে থাকেন যে এই সাংবাদিকদের দুরবস্থাটা শুরু হয়েছে ইউনিয়ন বিভক্তির কারণে। আপনি ঐক্যবদ্ধ ইউনিয়নের নেতা ছিলেন, বিভক্তি ইউনিয়নের সর্বোচ্চ পর্যায়ের নেতা ছিলেন। না, ওটাই আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি। দেখেন, আমি আগে যে আপনার দাপট ছিল, দাপটই আমি বলবো, শক্তি। আমার অবজারভারে বয়স মাত্র 3 বছর, চাকরির বয়স। আমি জুনিয়র সাব এডিটর। আমার এক বোন, তখন সরকার একটা যুব প্রতিষ্ঠান করছিল, এটাকে বিলুপ্ত ঘোষণা করছে। তাকে একটা সার্টিফিকেট ধরাই দিয়েছে যে এই ক্লাস 1 পজিশনের পদ খালি হলে সমকক্ষ তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো সবাই চাকরি পেয়ে গেছে, তার বেসে সে পায় নাই। তখন আমার কাছে আসছে, কয় তুই এটা হেল্প করে দে। আমি কি করব? তখন খলিল ভাই অবজারভারের চিফ রিপোর্টার। খলিল ভাই খুব আমার বাবার মতো চেহারা ছিল। খলিল ভাই আমার খুব স্নেহ করতো। খলিল ভাই একটু আমার এই আপার কথাটা শোনেন না। শুনে সে ইন্টারকমে লাগালো, অমক সেক্রেটারিকে লাগাও। লাগাইলো, কথা বলো। আমি তো কাঁপতেছি, আমি সেক্রেটারি, 3 মাস বয়স সাংবাদিক, কি করব? বলো, অবজারভারের সাংবাদিক, তুমি কথা বলো, তোমার সমস্যাটা বলো। আমি বলছি, বলার পরে আপনার বোনকে পাঠিয়ে দেন। আমি বলছি ঠিক আছে, আমি নিয়ে আসবো। কারণ আমি আসলে, আপনি আসলে খুব খুশি হব, হ্যাঁ, তবে আপনার বোনকে পাঠালেও সমস্যা নেই। গেছি, সাথে সাথে তার চাকরিটা হয়েছে। এই ব্যক্তিটা, অর্থাৎ আমি ডিউজের নেতা হয়েছি, বিএপিউজের 3 বার মহাসচিব হয়েছি, পিওনও আমার পাত্তা দেয় নাই, বিকজ অফ সাংবাদিকদের ইউনিয়ন বিভক্ত, ইউনিয়ন শক্তি, ইউনিয়নের সাংবাদিকদের শক্তি যে দুর্বল হয়েছে প্রফেশনালি এবং ইউনিয়নগতভাবে। যেমন হোসেন মোহাম্মদ এরশাদ, কোনো ফাংশানে হোসেন মোহাম্মদ এরশাদকে আসতে দেওয়া হয়নি, কারণ সে স্বৈরাচার হিসেবে বলা হতো। হোসেন মোহাম্মদ এরশাদ দুঃখ করে বলছে, আমি মক্কায় যেতে পারি কিন্তু প্রেস ক্লাবে যেতে পারি না।
হ্যাঁ, এটা তার অভিযোগ ছিল। যাই হোক, অর্থাৎ আগে এত ছিল। আগে ধরেন ডিউজের দপ্তর সম্পাদক ছিলাম, টেলিফোনে বিএসএস থেকে একটা লাইন সারা দেশে ধর্মঘট হয়ে যেত, সব জায়গায় ধর্মঘট হয়ে যেত। এখন কি সেই শক্তি সাংবাদিক ইউনিয়নে আছে বিভক্ত হওয়ার? একটা ডেস্ক থেকে আর একটা জায়গায় কোনো মালিক ট্রান্সফার করতে পারতো না একটা সাংবাদিককে। সাংবাদিকদের ইউনিয়নে এত শক্তি ছিল, এত প্রেশার ছিল, যার ফলে সংবাদপত্রে এত অনাচারও ছিল না এবং সাংবাদিকদের ভূমিকাও এত খারাপ ছিল না। এখন যেটা হয়েছে, যার যার ব্যক্তিগত ইন্টারেস্ট। আচ্ছা ভাই, একটা জিনিস বলি, সেটি হলো যে ইউনিয়ন ঐক্যবদ্ধ করার ব্যাপারে দু একবার ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল, না যখন আমি কিন্তু ব্যর্থ হয়েছে কেন? না, এটা হলো কি, আমি কবির ভাই প্রেসিডেন্ট ছিল, মারা গেছে, আমি মহাসচিব ছিলাম, সব ফর্মুলা ঠিক এক হয়ে যাবে। তখন ওই শয়তান গড়ছেটায় বাইরের এক নেতা বলল, ঐক্যবদ্ধ তো হয়েই যাচ্ছে, তাহলে আমাদের যত লিডার আছে সবাইকে ডাক দিয়ে অবহিত করে এক করে দিই। সবাইকে ডাকলাম, সব ভেঙে দিল। এরপরেও কিন্তু আর একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, হ্যাঁ। দুজন সাংবাদিকের জন্য হয় নাই। হয় নাই, ওই একই কথা। ওই যে ব্যক্তিগতভাবে নেতা হইতে হবে, ভাঙা থাকলে নেতা হওয়া যাবে, ঐক্যবদ্ধ হলে তো নিজস্ব পপুলারিটি লাগবে, নিজস্ব যোগ্যতা লাগবে, ইত্যাদি ইত্যাদি নানান ইন্টারেস্টে। তখন অলরেডি মালিকের ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট ঢুকে গেছে, নানান ইন্টারেস্টে এখন যে জায়গায় দাঁড়াইছে, এখন আর ইউনিয়নকে ঐক্যবদ্ধ করা কঠিন। কিন্তু আপনি যদি বলেন যে এই মিডিয়া জগৎকে, গণমাধ্যমকে সংস্কার করতে হবে, তাহলে এখন হোসেন মোহাম্মদ এরশাদের সময় আইন করা আছে, একটা ইন্ডাস্ট্রিতে একটি ইউনিয়ন থাকবে, 3টে বার্গেনিং এজেন্ট থাকতে পারে, অর্থাৎ যারা 33% 3টা ইউনিয়ন হতে পারবে, কিন্তু বার্গেনিং এজেন্ট একটাই থাকবে। হ্যাঁ। আমাদের ইউনিয়ন কিন্তু সব সংবাদপত্র মিলে একটা, সাংবাদিক বলে আইন কার্যকর হয় না, যার ফলে দেখেন ইউনিয়ন দুটি চলতেছে, ইউনিয়নের নিবন্ধন নাই তাও চলতেছে, বলে না কিছু। সুতরাং আইন যেহেতু আছে, একটা ইউনিয়নে সব সাংবাদিককে আনা বাধ্য করা, এটাও সংস্কারের অংশ। না হলে আপনার একটা প্রেশার গ্রুপ তো আপনার এই গণমাধ্যমের ভিতরে থাকতে হবে, এবং সেটা কিন্তু একমাত্র সাংবাদিকরাই পারবে, মালিকরা পারবে না। মালিকরা তাদের এই নিউজ প্রিন্টের দাম কমাও, ওই কালির দাম কমাও, কারে কম পয়সা দেওয়া যায়, কার কেমনে প্রফিট করব, কেমনে তার এই পত্রিকা ব্যবহার করে, টেলিভিশন ব্যবহার করে ব্যবসা করব, নানান ইন্টারেস্ট তার ইনভলভ থাকে। আর সাংবাদিকদের ইন্টারেস্ট আমার বেতনটা চাই। রাইট। মাসুদ ভাই, আমরা আপনার কাছে একটু আসছি, সেটা হলো যে ইউনিয়নের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, সেটি হলো যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হওয়ার পরে অনেকটা দলীয় অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে। আজিজ ভাইয়ের অনেক পুরনো, ওনারা দেখেছেন ইউনিয়নের দাপটটা, আমরা খানিকটা একটু দেখেছি, খুব বেশি না। পরে আমরা দেখলাম যে বিভক্ত ইউনিয়ন হয়ে গেল। এখন আমি আজিজ ভাইয়ের একটু আলাপ করতেছিলাম মাঝখানে, যে আগে বিইবিজ এবং ডিউজের যে বার্ষিক সম্মেলন হতো, সেখানে আসতেন কে? একজন প্রবীণ শিক্ষাবিদ অথবা প্রায় একজন বিচারপতি আসতেন, মানে সাবেক বিচারপতি, সাবেক প্রধান বিচারপতিও আসতেন, এমন নজিরও রয়েছে, যারা সবার কাছে গ্রহণযোগ্য, সম্মানিত ছিলেন। এখন কি হয়? এখন ইউনিয়নের বার্ষিক সম্মেলনে আসেন রাজনৈতিক দলের নেতারা, শীর্ষ নেতারা আসেন। এই যে দলীয় হয়ে যায় ইউনিয়ন, এটাও তো সাংবাদিকতার জন্য একটা অশনি সংকেত। মানে বিরাট ক্ষতির মানে এক কারণ হয়ে গেছে এই ঘটনাটা, বিরাট ক্ষতির কারণ। এর জন্য দায়ী কিন্তু খুব বেশি লোক না, দুই ইউনিয়নের আমি মনে করি আওয়ামী পন্থী এবং বিএনপি পন্থী, জামাতপন্থী, এই 3টা পন্থী, বিএনপির জামাত মনে করেন একপন্থী, এই সব মিলে 8 জন, আমার হিসেবে বড় জোর 8 জন। এই 8 জন লোক নিজেদের মানে ওই মানে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে নিজের বাহাদুরিটা বোঝানোর জন্য, নিজের কর্তৃত্বটাকে অটুট রাখার জন্য তারা নিজেদের স্বার্থে এই কাজটা করছে। সমস্ত সাংবাদিকদেরকে ভেড়া বানাইয়া এরা হয়েছে ভেড়ার চালক, ভেড়ার রাখাল আর কি। এবং যে ওই হাসিনাকে বলছে, খালেদা জিয়াকে বলছে, যেখানে আমার এই সবগুলি এগুলি আমার মানে অধীনে আছে, আমি যা বলবো এরা তাই করবে, এবং আমরা বোকার মতো তাই করি। ওরা যখন ডাকে যে হাজির হই, এবং যদি সরকার পক্ষ হয় তাহলে তথ্যমন্ত্রী আসবে, আর তাহলে প্রধানমন্ত্রী আসবে, এবং যদি প্রধানমন্ত্রী আসে তাহলে তো ওই বিএফপি যে ডিউজের যে সম্পাদক অথবা সভাপতি, এদের তো বাহাদুরি শেষই নাই। আমি প্রাইম মিনিস্টারকে আনতে পারছি, বিরাট যোগ্যতা তার একটা। এই তো এখন চলছে যেটা বললাম, তো ওই 8 জন লোক, ওই 8 জন লোককে সহায় দেন আপনি। আমি 8 জন তো বেশি বলছি, আরও মনে কম হবে, আজ আরও ভালো বলতে পারবে। সব মিলে আমার হয় 5-6 জনের বেশি না। এদের স্বার্থের জন্য
এরা এই কাজগুলি করতেছে এবং আমাদেরকে বিভক্ত করে রাখে। দেখেন যে কথা আজিজ ভাই বললেন, দেশে কিন্তু একটা বিভক্তিকরণ চলছে। আওয়ামী লীগ, বিএনপি, প্রত্যেকটা প্রফেশনে, শিক্ষকদের মধ্যে আছে, অমুক আছে, তমুক আছে, সব জায়গায় আছে। শিক্ষকদের মধ্যে সাদা ফোরাম আছে, নীল দল আছে, সব আছে, কিন্তু শিক্ষক সমিতি কিন্তু একটাই। ডাক্তারদের মধ্যে ড্যাব আছে, সচিব আছে, কিন্তু বিএমই কিন্তু একটা। আর আমরা সাংবাদিকরা মানে এতই জ্ঞানী যে আমরা ডিউজেকে ভাঙছি, আমরা বিএফইউকে ভাঙছি। আগের ডিউজে বাই কথাই কোয়া যায় না বিএফইউদের সঙ্গে, তারা স্বাধীনতার চেতনা নাকি একটা আছে, ওইটার পক্ষে তারা। এখন আবার ওরা এখন দৌড়ের উপরে আছে, এখন আবার দেখবেন যে আরেকটা খাড়াই গেছে। একই জিনিস, এই মানসিকতা চেঞ্জ না করলে প্রকৃত পেশাদার সাংবাদিকদের উন্নতির কোনো সম্ভাবনা মাসুদ নেই। ভাই, এখন যেটা হয়েছে, একসময় সাংবাদিকরা লিখতেন, রাজনীতিবিদরা সেই লেখা পড়তেন, আর এখন হয়েছে রাজনীতিবিদরা বলেন, সাংবাদিকরা সেটা পালন করেন। সেটাই অবস্থা। এই আর কি। একটা লাস্ট অল্প কথা আজিজ ভাই, একেবারে আমরা সংকটগুলো নিয়ে কথা বললাম, মিডিয়ার সংকটগুলো নিয়ে কথা বললাম, এবং স্পষ্ট করে আপনারা দুজনেই বলেছেন, কিন্তু বেরিয়ে আসার উপায় কি? একদম এক লাইনে। না, বেরিয়ে আসা হচ্ছে রিফর্ম, এবং সেখানে আপনার সরকারের অবস্থানটা দৃঢ় দরকার, নাহলে সাংবাদিকদেরকে টেম করা যাবে না। কারণ এখানে ব্ল্যাক মানি ঢুকে গেছে, মাফিয়া চক্র ঢুকে গেছে। এটা সহজে কিন্তু আপনি দেখেন 1/11-এর সময় এবং এই সরকারের সময় আপনার সাংবাদিক হাউস কিন্তু এই সরকারি ব্যবস্থাপনার ভিতরে ঢোকা আছে। এটা আপনারাও জানেন, সবাই জানে। তো এই জায়গার থেকে সাংবাদিক ব্যবস্থাপনার মধ্যে যাবে কেন, সরকারি ব্যবস্থাপনার মধ্যে? অর্থাৎ এই জন্যই বলছি যে মাফিয়া হয়ে গেছে এখানে। যতক্ষণ পর্যন্ত এই দেশে গণতান্ত্রিক, মানবিক এবং আইনের শাসন, সুশাসন না হবে, ততক্ষণ পর্যন্ত কঠোরভাবে এই পেশাকে ধরা যাবে না। মাসুদ ভাই, আজিজ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেকে হয়তো স্পষ্টভাবে যারা উপলব্ধি করে তারা করেছেন। জি, সেটা হলো মিডিয়া ক্ষমতায় ঢুকে পড়ে। খালি ক্ষমতা না, ক্ষমতা, অর্থ, না দুটোই তো একসঙ্গে। আমি সেই কথা বলতে চাচ্ছি না। উনি একটা সময়ের কথা বলেছেন, এখনকার কথা উনি ইঙ্গিত করেছেন যে মিডিয়া সরকার ব্যবস্থাপনার পার্ট হয়ে যায় কেউ কেউ, কোনো মিডিয়া। হ্যাঁ, এটা কি ভালো লক্ষণ? খুব খারাপ লক্ষণ, কিন্তু খুবই খারাপ। এটা তো আমরা আগেও দেখেছি, এটা কিন্তু এখন না, এটা শুরু হয়েছে আপনার আনোয়ার হোসেন মঞ্জু যখন মন্ত্রী হয়ে গেল। আনোয়ার হোসেন মঞ্জু ইত্তেফাক পত্রিকার সম্পাদক ছিল তখন। না, ওইটা না, এটা ঘটনা উনি বলেছেন মনিউদ্দিন ফখরুদ্দিনের সময় যে ঘটনাটা ঘটেছে। আচ্ছা। এবং এখন এরকম একটা ঘটনা আছে। হ্যাঁ, এটাও হয়। এটা ডেইলি স্টার, প্রথম আলো এই কাজটাই করতেছিল, তখনও করছে, এখনও তারা মনে করে যে তারা সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, তারা বুঝাবে যে তোমরা এটা আসো, আমি যা বলবো, আমারটাই হলো গিয়া সিস্টেম, এভাবে তোমার মাইনে চললে তোমরা ক্ষমতা থাকতে পারবা। আমাদের এটা তো তখন তো ওপেন ছিল। 1/11 সময় তো ডেইলি স্টার এবং প্রথম আলো ওই ডিজিএফআই থেকে পাওয়া তথ্যের উপর ডিপেন্ড করে রিপোর্ট করতো, করে বোঝানোর চেষ্টা করতো। এটা তো মাহফুজ আলম স্বীকারও করছে, আর দুঃখ প্রকাশ করেছে। এখন আবার হয়তো 5-6 বছর পরে আবার কেউ এসে দুঃখ প্রকাশ করবে, তখন এটা করা আমার জন্য ভুল ছিল বলবে, অসুবিধাটা কি? আজিজ ভাই চলছে। এবং মাসুদ কামাল ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজ আমরা শুধু মিডিয়া নিয়েই কথা বললাম। কেন আমরা এই বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছি? বলা হয় 4টি বিষয় বিশ্বকে নিয়ন্ত্রণ করে, এগুলো হলো রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং ধর্ম। গুরুত্বপূর্ণ হলো এই 4টি বিষয়কে আরেকটি ক্ষেত্র থেকে নিয়ন্ত্রণ করা হয়, আর সেই ক্ষেত্রটি হলো মিডিয়া। মিডিয়া হলো এমন একটি বিষয় যেটিকে আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না, উপেক্ষা করতে পারি না। প্রতি মুহূর্ত মিডিয়া আমাদের প্রভাবিত করে, চিন্তার জগৎকে পাল্টে দেওয়ার চেষ্টা করে অথবা পাল্টে দেয়। মিডিয়ার এই সর্বগ্রাসী প্রভাবকে আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। আর এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম অনেকেরই জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মিডিয়া আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ার কাছে মানুষ দায়িত্বশীলতার আশা করে না, কিন্তু মূলধারার মিডিয়ার কাছে মানুষ সত্যটা জানতে চায়। ফলে মূলধারার মিডিয়ার দায়িত্ব অনেক বেশি। মূলধারার মিডিয়া দেশ এবং দেশের মানুষের পক্ষে দাঁড়াক, স্বৈরাচারের বিরুদ্ধে থাকুক, গণতন্ত্রের পক্ষে থাকুক, সত্যটা প্রকাশ করুক, এতটুকুই আমাদের চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।